আপাতত একটু সুস্থ আছেন এবং আমাদের ডাকে, বিশেষত সুব্রতদার ডাকে সাড়া দিয়ে উনি এসেছেন। এটা আমাদের পরম প্রাপ্তি। তাকে বরণ করে নেবার জন্য আমি অনুরোধ করছি। চন্দনের 32 নং মণ্ডলের ঐকান্তিক প্রচেষ্টায় যে সরবিতান আজকের যৌবনের মধ্য গগনে উপনীত হয়েছে, সেজন্য ওদের অনেক বাহবাদী। বোধহয় এমন দিন হয় না, এমন তারিখ হয় না যেদিন সুব্রত আমাকে ডেকেছে অথচ আসতে পারিনি। খুব অসুস্থতা না থাকলে আমি এসেছি। তাছাড়া ধনবেড়ের সঙ্গে আমার একটা ঐকান্তিক সম্পর্ক আছে। আমার মামার বাড়ি এখানে। আমার দাদু ছিলেন প্রমথনাথ দাস, কোর্টের উকিল ছিলেন। আমার দুই মামা সনদ দাস এবং সরোজ দাস দুজনেই প্রতিষ্ঠিত। সরোজ দাস ছিলেন ডিস্ট্রিক্ট জাজ। আমি যদি লিখে সামান্যতম কিছু উপকার করতে পারি তাহলে তার অবদান কম নয়। তিনি প্রতিনিয়ত লক্ষ্য রাখতেন আমি কি করছি। এমনকি তখন আমার মা মারা গেছেন, আমরা কাজ করছি, মামা গেছেন, গিয়ে আমাকে খোঁজ করছেন। খোঁজ করে আমার মেয়ে বললো বাবা বোধহয় ওখানে আছে। মেয়ের হাতে একটা ডায়েরি দিয়ে বলেছিল তোর বাবার একটা বই বেরোনোর কথা ছিল, বই বেরোলে আমার কাছে যেতে বলিস। আমি বইমেলায় এসে বইটা বেরিয়েছে, বেরোনোর পরে 1 সপ্তাহ পরে গেছিলাম। মা বলে আমি ভুলে গেছিলাম যে তোর বই বোধহয় বেরোয়নি। না না এসছি। বলে তুই দাঁড়া এখানে, আমি একটু ঘুরে আসি। কোথায় যাবে? বলে একটু মিষ্টি নিয়ে আসি, নতুন বই এনেছিস, মিষ্টি খাবি না? বলে মিষ্টি আমার ব্যাগে আছে, তুই চল। তো এই হলো মামা। আর এই ধনবেড়ে ছিলাম আমি অনেক দিন, 6 থেকে ক্লাস 11 পর্যন্ত। সুতরাং এখানকার মানুষের সান্নিধ্য, তাদের সাংস্কৃতিক যে উপহার, তা আমাকে প্রতিনিয়ত ঋদ্ধ করেছে। আমি আমার অগ্রজদের সশ্রদ্ধ প্রণাম জানাই, আমার সমবয়স্কদের আমার ভালোবাসা জানাই, আমার ছোটদের আদর ও শুভকামনা জানাই। এই বলে শেষ করছি। আজকে যে সরবিতান 3.5 দশক মানে 35 বছর চলছে আর কি। তো এর অনুপ্রেরণা কিন্তু সরিষায় ঐকতান বলে একটা সংগঠন ছিল দীর্ঘদিনের। সেইখানে আমি প্রায় 5 বছর ছিলাম এবং গুরুর আশীর্বাদ এবং সেই সংগঠনে আরও বহু গুণী মানুষ ছিলেন, তারা কিন্তু আমাকে প্রেরিত করেছেন। সেখান থেকে আমি কিন্তু প্রেরণাটা পেয়েছি যে এরম একটা টিম তৈরি করবো, এরম একটা সংগঠন তৈরি করব। এবং সকলের আশীর্বাদ আমার মাথায় এসে পড়েছিল। চেষ্টা করেছি, কি করেছি আমি জানি না, কিন্তু গুরুর আশীর্বাদ আমার সর্বাগ্যে আমার মাথায় আছে। এটা হচ্ছে বিষয়। আমার সঙ্গীত গুরু, তাকে আমি আজকের আমার অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে আর কি। আমাদের স্মারক তুলে দিচ্ছেন সংস্থার কর্ণধার সুব্রত মণ্ডল। সবাইকে বড় থেকে প্রণাম। আর আমার সব ছোট ছোট ভাই বোনেরাও আছে, তাদেরকে আমরা উৎসাহিত হতে বলছি এইরকম অনুষ্ঠান তারা যেন বড় হয়ে করতে পারে। আর আজকে তো মঞ্চে চাঁদের হাট, অনেক গুণী মানুষ। আমি বলতে একটু ভয় পাচ্ছি, হয়তো বলতে গিয়ে কি বলে ফেলবো, তবে ছোট করে একটু বলি। যেহেতু আমি সঙ্গীত নিয়ে ছোটবেলা থেকে আমার চর্চা, একটু সঙ্গীত নিয়েই কথা বলি। এই আমাদের যে সমাজ, এই সুস্থ সমাজ যদি আমরা গড়তে চাই, দুটো জিনিসের খুব দরকার। একটা হচ্ছে শিক্ষা, আর একটা হচ্ছে সংস্কৃতি। এটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি, বই পড়ার কথা নয়। এটা শিক্ষাটা কি করবে? আপনার জ্ঞান ভান্ডার বাড়াবে,
আপনার সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় সেই জ্ঞানটা আপনার মধ্যে তৈরি হবে। আর সংস্কৃতি কি করবে, সমাজকে কি করে পরিচ্ছন্ন রাখতে হয়, যেটা আজকালকার দিনে প্রচণ্ড দরকার। আমরা সমাজবদ্ধ জীব, কিন্তু সমাজ আমাদের পরিচ্ছন্ন নয়। নানান রকম, আমি বেশি বিশ্লেষণে যাব না, নানান রকম জিনিস আমাদের সমাজে একটা ভার হয়ে দাঁড়িয়েছে। সেই সমাজকে পরিচ্ছন্ন করার দায়িত্ব কিন্তু সংস্কৃতির। আমি একটা ছোট উদাহরণ দেব। ধরুন আপনি একটা 10 তলা বাড়ি বানিয়েছেন। প্রথম তলাটা হলো বুনিয়াদী শিক্ষা, দ্বিতীয় তলাটা হলো মাধ্যমিক শিক্ষা, তৃতীয় তলাটা হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা, চতুর্থ তলা হলো গ্র্যাজুয়েশন, পঞ্চম তলা হলো মাস্টার ডিগ্রি। এইভাবে আপনি পিএইচডি পর্যন্ত পৌঁছলেন। ঠিক আছে, কিন্তু এই 10 তলা বাড়িটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না যদি বাড়িটার মধ্যে ইন্টেরিয়ার ডেকোরেশন না করা হয়। এই ইট পাথরের বাড়িটা আপনি যদি ওর মধ্যে গিয়ে থাকতে চান, আপনার জীবন কিন্তু একদম রুক্ষ হয়ে যাবে। সুতরাং শুধু শিক্ষা নয়, শিক্ষার সঙ্গে সংস্কৃতি না থাকলে ওই 10 তলা বাড়িতে আপনি থাকতে পারবেন না। আপনার মধ্যে সুন্দর সমাজ, যেটা আমরা বলি খুব শৈল্পিক সমাজ, সেটা আপনি গড়তে পারবেন না। শুধু শিক্ষা দিয়ে হবে না, শিক্ষার সঙ্গে যুক্ত করতে হবে সংস্কৃতি। আমরা ছোটবেলা থেকে গান বাজনা, আমার বেশি কিছু বলার ধৃষ্টতাও নেই। আর সুব্রতদা আমাকে যে আসনে সম্মানিত করলেন, আমি সেটা পাওয়ার কতটা যোগ্য আমি এখনো নিজেকে ঠিক রাখতে পারছি না। যা একটা বিরাট প্রাপ্তি আমার। সুব্রতদা আমার খুব ভালোবাসেন এবং অনেক দিনই ওনার সঙ্গে আমার যোগাযোগ। আমি দাদার মতো ওনাকেও ভালোবাসি। কিছু দরকার হলে উনি ভীষণভাবে সাহায্য করেন। আর সুব্রতদা ভালো থাকুক, স্বরবিতানের আরও শ্রীবৃদ্ধি হোক। গ্রামের মানুষজন তো খুবই ভালো। আমি অনেক দিন আগে এসেছিলাম এখানে, যে এই তখন হয়তো এই দুর্গা দালানটা ঠিক হয়নি, দুর্গা দালান না, নারায়ণী দালান, হ্যাঁ যাই হোক, তখন হয়নি। তখনও গ্রামের পরিবেশ আমার খুব ভালো লেগেছিল। আর আজকেরও ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি বলতে পারি না বলে বলতে পারছি না, আমার ভেতরে একটা আলোড়ন তৈরি হয়েছে। আর সুব্রতদার অনুরোধে আমি একটা আবৃত্তি আপনাদের সামনে করছি। একদিন তড়িঘাটা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরু তলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়। সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পড়ে ঝুরে, ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার মোর নাম, এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, আর কিছু নয়। এই হোক শেষ পরিচয়। নমস্কার। অনবদ্য কবিতা শুনলাম,
আবৃত্তি। এখন আমরা ডেকে নিচ্ছি অন্যতম সাংস্কৃতিক পৃষ্ঠপোষক দেবাশিস নাইয়া মহাশয়কে। উনি একজন, যদিও কিছু বলার আমার অভ্যাস নেই, তবু দু চার কথা বলতে হয়। শঙ্কর আমার খুব ছোটবেলার বন্ধু, আমরা একই পাড়ায় থাকি আমরা। আর সুব্রতার সঙ্গে দীর্ঘদিন একটা আলাপ আছে এই নাটক করতে গিয়ে। সেই হিসাবে আমার খুব ভালো লাগছে। আমি জানি না যে এই অনুষ্ঠানে আসার আমার কতটা উপযুক্ত, তবু এই সরবিধানের কর্ণধার সুব্রত আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য আমি আমার নিজের অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে জানাই আমার ভালোবাসা, প্রণাম। আর এটা বলতে চাই, সুব্রত মণ্ডল যে কর্ণধার সরবিধানের, দীর্ঘ 35 বছর ধরে যিনি এটা চালিয়ে আসছেন, আমি দাদার কাছে অনুরোধ করবো এটা আরো বছর ধরে চলুক, যাতে উপযুক্ত মানুষ তৈরি হবে। একটা মানুষ তৈরি গেলে যেগুলো দরকার, শিক্ষা, সংস্কৃতি, সেই হিসাবে বলতে চাই সুব্রতার হাত ধরে শুধু ধর্মের কেন, ডায়মন্ড হবে কেন, প্রতিটা জায়গা, বাংলার প্রতিটা জায়গায় এরকম একটা সরবিধান তৈরি হোক, আরো উপযুক্ত ভালো ভালো মানুষ তৈরি হবে। নমস্কার। কিছু শুনতে চাই। নমস্কার। জানি না আজকে এই মঞ্চে ওঠার যোগ্যতা আছে কিনা। আমার পিছন বলবো না, সাইডে যারা আছেন গণ্যমান্য ব্যক্তিরা, বিশেষ করে দীপকবাবু এই বয়সে এই অবস্থা এখনও চালিয়ে যাচ্ছেন, খায়রুলবাবু সহ অন্যান্যরা, সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। যারা এই প্রোগ্রাম গতকাল বলবো না, কয়েক মাস ধরে শুরু করেছেন, দুদিন প্রোগ্রাম হচ্ছে কিন্তু কয়েক মাস ধরে শুরু হয়েছে এই প্রোগ্রাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর, কি পরিস্থিতি, কি সাজিয়ে গতকালও প্রোগ্রাম হয়েছে। আর সব থেকে একটা ভালো লেগেছে, আমি আসতে পারিনি, সানাই দিয়ে শুরু হয়েছে, দুদিনই সানাই দিয়ে শুরু হয়েছে। দাদা একটু রাগ করেছেন আমি আসতে পারিনি বলে। আর আপনারা আছেন, যারা না থাকলে এই প্রোগ্রাম হয় না। আর একজনের কথা বলবো, সুব্রতার মাথায় কেন যে এলো আমাকে মঞ্চে তোলার, আমি জানি না কি দেখেছেন আমার মধ্যে, সেটা সুব্রতাই বলতে পারবেন। আমরা ছবি তুলতে ব্যস্ত থাকি, খবর করতে ব্যস্ত থাকি, বলতে খুব একটা ভালো পারি না। আমার এখানে আরেকজন আছেন, আমি বলে দিই, আমাদের সাংবাদিক কিংসুক ভট্টাচার্য, উনি আমার সঙ্গে এসছেন। তা আপনাদের সবাইকে প্রোগ্রাম ভালো হোক, সুন্দর হোক। ওই কবি সাহিত্যিকদের মতো বলবো, সংস্কৃতি আর শিক্ষা দুটোকে যোগ করে নিয়ে চলতে হবে, এখানে বিয়োগের কোনো ব্যাপার নেই। সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে শেষ করছি। নমস্কার। দিলীপ বললো না কি দেখেছি, কে কোথায় কার মধ্যে কি দেখে বলা মুশকিল। তো আমরা একসঙ্গে সহপাঠী, ও আমরা যখন পত্রিকা করতাম তারপরেই ও শুরু করে সোচ্চার জনতা পত্রিকা শুরু করে, এবং তারপরে ইউটিউব চ্যানেল করে, এবং বিভিন্ন জায়গায় ওর যে ছোটাছুটি সবসময়, মানে কটা হচ্ছে অনেক কিছুই থাকে, এইটার মধ্যেও কেন এলো, এটা একটা বড় ব্যাপার। এবং ঘটনাগুলোকে তুলে এনে এই যে করছে আর কি, এখানে ওর বিশেষ কিছু লাভ হয় বলে মনে হয় না, যতটুকু ওর ভিউজ টিউজ দেখেছি আর কি তাতে করে।
কিন্তু এটা একটা নেশা আর কি, সাংঘাতিক একটা ব্যাপার, এবং সমাজের বিভিন্ন জায়গায়। এবং আরও একটা বড় ব্যাপার, আপনারা যারা ডায়মন্ড হারবার প্রতিনিয়ত গেছেন, দীর্ঘকাল ওই স্টেশনে দাঁড়িয়ে আমার ট্রাফিক জ্যাম কন্ট্রোল করা, অমুক তমুক ছোটাছুটি ও খুব করে, হ্যাঁ, সাংঘাতিকভাবে করে। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। তা সেই নানান একটা ব্যাপার ওর মধ্যে জড়িয়ে আর কি। দিলীপের মধ্যে কি দেখেছি জানি না, ও ভালো করে কাজ করবে, আমার ভাই এবং বন্ধু। ধন্যবাদ। ওর পত্রিকার নাম হচ্ছে সোচ্চার জনতা, ও সবসময় সোচ্চার। আচ্ছা, আমরা মঞ্চে আমন্ত্রণ ডেকে নিচ্ছি কোনো একটা অনুষ্ঠান আমাদের এই সম্মাননার জ্ঞাপনের পরেই। স্মারক তুলে দিচ্ছেন সংস্থার কর্ণধার সুব্রত মণ্ডল মহাশয়। যে গ্রামে আমি আজকে উপস্থিত হয়েছি, এই গ্রামের একটা আমার স্মৃতিতে জড়িয়ে আছে। এখানে আমি ছোটবেলায় একটা পরীক্ষা দিতে এসেছিলাম এখানকার স্কুলে, হ্যাঁ। এবং ধনঞ্জয় বাবু বলে একজন ভদ্রলোক ছিলেন, মাস্টারমশাই। তো সেরকম একটা গ্রামে আমার বাবা একসময় বহু আসতেন, আপনারা জানেন। আমার বাবার নাম একটু আগে বললেন, প্রয়াত অজয় ভট্টাচার্য। তার দেখানো পথে আমি এগিয়ে চলছি, এবং সাপ্তাহিক ফুটপাত আজকে 66 বছর বয়স হলো সেই পত্রিকা। মঞ্চে যে গুণীজন যারা আছেন তারা প্রত্যেকেই আমাকে চেনেন, জানেন, তাদের আশীর্বাদ ধন্য আমি। সবাইকে আমি শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, যথাযথ মর্যাদার সঙ্গে প্রণাম করি। আজকের এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। আরও এগিয়ে চলুন, সঙ্গে আছি। ধন্যবাদ। আমার আজকে মনে হয় বিরাট একটা প্রাপ্য হলো, কারণ আমি দুই গুরুর সান্নিধ্য পেলাম আর কি। আর 35 বছর আগে যে চারা গাছটা দাদাভাই রোপণ করেছিল, তার যে ন্যূনতম দায়িত্বটা আমাকে দিয়েছিল রক্ষা করার, আমি কতটা পেরেছি জানি না, তবে চেষ্টা করেছি। আর আশা করব যে এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার, কারণ একটা চারা গাছকে বাঁচিয়ে রাখতে গেলে নানান রকম প্রতিকূলতা থাকে। তার মধ্যে থেকে যে আজকে 35 বছরে এসে পৌঁছেছি, সেটা আমার খুব ভালো লাগছে। এতদিনে এই গাছটি হয়তো অনেক ফুল দিয়েছে, কিন্তু এই 35 বছরে এসে সেই গাছটি একটা ফল প্রদান করেছে আমাদের। আমি মনে করি সেটা আমাদের সরবিতানের পক্ষে বিরাট পাওয়া। সেই ফলটা নিশ্চয়ই আগামী দিনে আরও গাছ তৈরি হবে, কারণ নীলাঞ্জনদার তত্ত্বাবধানে দাদাভাইয়ের এতদিনের ফসল বলতে যে দাদাভাইয়ের কিছু গান আর সুর করা গান, কথা, সেগুলোকে কালকে নীলাঞ্জনদার হাত ধরে প্রকাশ পেয়েছে। এটাই আমাদের বিরাট পাওনা সরবিতানের 35 বছরের ফল হিসেবে সেটা আমরা গ্রহণ করছি। আর এই ছায়ায় যারা আছে ছাত্রছাত্রীরা, আশা করি আমরা একা নই, আমরা সবাই মিলে সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করব। ধন্যবাদ। আমার লেখা একটা ছোট্ট কবিতা আপনাদের সামনে পেশ করছি। বিশ্বজননী, বিশ্বজননী তুমি, তোমার পদচুমি, তোমারে পেয়ে আজ ধন্য ভারত ভূমি। অনাথের নাথ তুমি, গরিবের জননী, তোমার এত দয়া তুমি নিজের জন্য কখনো ভাবনি। অন্ধের যষ্টি তুমি, শয়তানেরও মা, তুমি অনেকের করেছো ক্ষমা। বিশ্ব মাঝে বাড়ালে ভারতের মান, ভারত তোমাকে দিয়েছে জাতীয় সম্মান। কত হিন্দুর আত্মা তুমি, মুসলমানের জান, অনেক নিরীহ মানুষের বাঁচিয়েছ প্রাণ। অমর তুমি এ সংসারে, তারা যেন প্রত্যেকে তোমার সন্তান, তাদেরকে তুমি করনি প্রত্যাখ্যান। অসীম দয়া তোমার, তোমার পদচুমি, তোমায় পেয়ে ধন্য ভারত ভূমি। নমস্কার। আপনারা দেখছেন আর কি, আমাদের গ্রামের শুধু নয়, সরবিতানের একদম শুরু থেকেই ওখানে পড়াশোনাও অনেকটা কাল করেছে, শৈশবটা, এবং ওখান থেকেই
গান বাজনা আবৃত্তি সবই ও শিখেছে। এবারে মাধ্যমিকে ও খুবই ভালো রেজাল্ট করেছে, স্টার তো পেয়েছে, ভালো রেজাল্ট করেছে, খুব সুন্দর। তো সেই কারণে আমাদের খুব আনন্দ এবং আমরা গর্বিত হয়েছি। সেই কারণেই ওকে আমরা দেখেছি। সায়নী এসছে, দুজন একসঙ্গে আসুন না। সায়নীও সেই একই ব্যাপার, আমাদের ওই ভূমিতেই, স্বরবিতানের ভূমি থেকে বড় হয়েছে। ওর গান বাজনা সবটাই ভালো গান করে। তা সেই কারণেই ওরা দুজনেই কিন্তু মাধ্যমিকে স্টার ঊর্ধ্ব নাম্বার, খুব ভালো নাম্বার পেয়েছে। গ্রামাঞ্চলে ভালো পড়াশোনা করেছে। তো কাজটা চলতে থাকুক, আমরা সেই জন্য খুব খুশি এবং আনন্দিত। আমি জন্য চন্দন মিত্র তাকে ডেকে নিচ্ছি। আচ্ছা, সরি, কারণ হচ্ছে যাকে ডেকে নিয়েছি ইনি একজন শিক্ষক। সে তার হাত দিয়েই পুরস্কারটা আমরা তুলে দেব, দুটো মেধা সম্মান। সেই জন্য তোকে ডাকলাম। আমি একজন ভিডিও তুলি। তারা ভবিষ্যতে পড়াশোনায় যেমন এগিয়ে যাবে, তেমন মানবিক বোধে যেন উদ্দীপ্ত হয়ে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে। ধন্যবাদ। চারা গাছের মতো রোপণ করে। দেখতে দেখতে 3.5 দশক পার হয়ে গেল। এখন সেই স্বরবিতান একটি ময়ূরের আকার ধারণ করেছে। এই 3.5 দশকের বর্ষ উদযাপন উৎসব পালন করছি আমরা। আজ তার দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে আমরা যাদেরকে পেয়েছি আমাদের মধ্যে, তারা আমাদের শ্রদ্ধেয় গুণীজন এবং কবি সাহিত্যিক যারা আছেন, তাদেরকে নিয়ে এখন এই পর্ব শুরু হলো। এই পর্বের নাম দিয়েছি আমরা কবিতার সঙ্গে কিছুক্ষণ। আসলে কবিতার সঙ্গে কিছুক্ষণ বলে কিছু হয় না। আমাদের চরাচর জুড়ে সারাক্ষণ কবিতা ইথারিত হতে থাকে। যেমনি সারা বিশ্ব জুড়ে, ব্রহ্মাণ্ড জুড়ে ইথার তরঙ্গিত হয়ে আছে, তেমনি কবিতাও তরঙ্গিত হয়ে আছে। কবিতা কেবল তো শব্দের পাশে শব্দ বসিয়ে মায়াময় খেলা নয়। কবিতা কেবল ভাবের বিস্তারিত প্রকাশও নয়। সব কিছুর মধ্যেই কবিতা লুকিয়ে রয়েছে। এই যে গ্রহ নক্ষত্র ছুটে চলেছে কোটি কোটি আলোকবর্ষ ব্যাপী, এও একটা কবিতা। কোথাও কোথাও আলো অদ্ভুতভাবে বেঁকে বেঁকে চলে ফিজিক্সের নিয়ম অনুসারে, সেও একটা কবিতা। আসলে কবিতা আমাদের এই পৃথিবীতে বহমান নদীর মতো, নিরন্তর সে প্রবাহিত হয়ে চলে। তার কোনো সীমা নেই, পরিসীমা নেই। আমরা যারা তপ্ত মানুষ, দগ্ধ মানুষ, আমরা কিছুক্ষণের জন্যে সেই নদীতে অবগাহন করি। অবগাহন করি যতক্ষণ, সেই সময়টা আমাদের কাছে কবিতার সঙ্গে কিছুক্ষণ। আমরা যখন প্রথম কলম ধরি, তখন দীপকদার কবিতা আমাদের ব্যাগের মধ্যে ঘুরত। আমরা তার কবিতায় সঞ্জীবিত হয়েছি, উজ্জীবিত হয়েছি, ডুবে থেকেছি দিনের পর দিন। তার প্রথম কাব্যগ্রন্থ মগ্ন শিকরে একা, তারপরে আকরিক, হে অনঙ্গ উত্তরীয়, এবং তারপর দীর্ঘ যাপন ধরে তিনি কবিতার সঙ্গে মিশে আছেন। তোমাকে প্রসন্ন করি, মোহে মন্বন্তরে আছি, ডুব সাঁতারের স্কুল, সব চলাচল পাঠঘর, বোধিসত্ত্বর আস্তানা, কে তুমি অনন্ত চোখে আছো। এই সমস্ত তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ এবং নির্বাচিত কবিতা গ্রন্থও তার রয়েছে। এবং শুধু তাই নয়, একেবারে প্রাক সময় থেকে উনি সম্পাদন করে আসছেন
অর্কেস্ট্রা যৌথভাবে, সুন্দরবন পত্রিকা যৌথভাবে, এই মুহূর্ত পত্রিকা এবং দ্য হেরিটেজ ডক্টর দুলাল চৌধুরী মহাশয়ের সঙ্গে উনি সহ সম্পাদনা করেছেন দি হেরিটেজ, এবং ওনার এই বিস্তীর্ণ কাব্যজীবন ছাড়াও উনি একজন শিক্ষক, রামকৃষ্ণ মিশন সরিষার উনি প্রাক্তন শিক্ষক মহাশয়। ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমি ওনাকে আহ্বান করব কিছু কবিতা আমাদেরকে, কিছু কবিতার মাধ্যমে আমাদেরকে প্লাবিত করবার জন্য। আমার শারীরিক অসুস্থতার জন্য আপনাদের সম্মান দিয়ে আমি দাঁড়িয়ে কবিতা পড়তে পারছি না, এজন্য ক্ষমা প্রার্থী। আরেকটি অসুবিধা, আমি কোনো কবিতার বই নিয়ে আসিনি, ফলে আমার যা মনে আসছে আমি সেটাই শোনাবো। প্রথম কবিতা, কবি। কবি কি জলের কথা, নাকি কবি জল, নাকি বহমান নৌকো নিয়ে একাই সদাগর? কবি কি জলের কথা, কবি কি জল? আরেকটি কবিতা, অসুখ। সারাদিন আকণ্ঠ ডুবেছিল সে, ওই মাঠে একা খুঁজেছিল পাথরে পাখি ঠোঁট। সারাদিন ওভাবেই ঘুরেছে একা একা, ওই তার সুখ। ভালোবাসা মানুষের আজন্ম অসুখ। শেষ একটি কবিতা, বাউল। অষ্ঠ এবং জলের গ্লাসের মাঝে ভালোবাসার দুখানি পা বাউল হয়ে আছে। থাকে থাকুক, সঙ্গে রাখুক অথই চোখের টানা, উদাস ডানায় ওই সাগরে উড়ুক হাসমুহানা, এবং জানুক রক্তে নিবিড় ওই মদেরই কাছে, নেশায় পাগল বেহুশ মানুষ মানুষ হয়ে আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা এখন সম্মাননা জ্ঞাপন করব প্রখ্যাত সাহিত্যিক এবং সাংবাদিক মাননীয় শ্রী তপন কান্তি মণ্ডল মহাশয়কে। তপন কান্তি মণ্ডল মহাশয়কে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উনি সংগঠক এবং দক্ষিণ 24 পরগনা জেলা সংস্কৃতি পরিষদের উনি সেক্রেটারি, এবং তার বিস্তীর্ণ কাজের পরিধি আমাদেরকে পরিচিত করেছে। পশ্চিমবঙ্গের ভেতরে নানান ধরনের জেলায় আমাদের জেলার সঙ্গে পরিচিত করে দিয়েছে তার কাজের পরিধির মাধ্যমে। বেলায় আর কিছু বলার নেই, এমনিতেই বৃষ্টি, তারপরে আমরা অনেক অনুষ্ঠানের জন্য পিছিয়ে আছি। আমাদের কবিদের কবিতা পাঠ হতো, এখন অনেক বাকি, সুতরাং কিছু বলার নেই। জেলার সংস্কৃতির যে বিভিন্ন ক্ষেত্র আছে, আমরা চাই সেই সমস্ত ক্ষেত্রে আমাদের গ্রামের ছেলেমেয়েরা সাংস্কৃতিক চর্চার মাধ্যমে একটা সুস্থ সুন্দর জীবন গড়ে তুলুক, এই প্রত্যাশা নিয়েই আজকের অনুষ্ঠানের শুভেচ্ছা জানাই। মনে হয় কেউ নেই। এই গানটির রচয়িতা প্রখ্যাত সাহিত্যিক, সুরকার এবং গীতিকার মোহিনী চৌধুরী মহাশয়, যিনি আজ আর আমাদের মধ্যে নেই। তার গান গেয়েছেন সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায় এবং শচীনদেব বর্মন প্রমুখ অনেকে। এই মাননীয় মোহিনী চৌধুরী মহাশয়ের সুযোগ্য পুত্র দিগ্বিজয় চৌধুরী মহাশয় আজ আমাদেরকে সময় দিয়েছেন। ওনার ব্যস্ত কর্মজীবন থেকে কিছুক্ষণ সময় আমাদের জন্য দিয়েছেন।
আমরা আজ তাকে সম্মানিত করতে পেরে সরবিতান গর্বিত, আমরা সবাই গর্বিত বোধ করছি। এমন অনুষ্ঠানে আসার সুযোগ পেলেই আমি আসি। এরা জানে এই মাটির সঙ্গে আমার অনেক অন্তরঙ্গ সম্পর্ক। এই ডায়মন্ড হারবারের সঙ্গে আমি দীর্ঘকাল জড়িয়ে। এক তো এখানে আমার খুব প্রিয়জন, আমার অগ্রণী সাংবাদিক দাদা অনল মণ্ডল এখানে থাকতেন সেই সুবাদে, এবং পরবর্তীকালে অঞ্জন চৌধুরীর যত বিখ্যাত চিত্রনাট্য সব এখানে বসে লেখা হয়েছে ডায়মন্ড হারবার সাগরিকায়। সুতরাং ডায়মন্ড হারবার আমার কাছে তীর্থক্ষেত্র। আপনারা আমার কাছে সত্যিকারের আপনজন, এবং এত বড় একটা যে অনুষ্ঠান হচ্ছে, যারা আয়োজন করছেন তাদের প্রত্যেককেই আমার অসীম কৃতজ্ঞতা। গুণীজন, আমার সম্মুখস্থ আমার অতিথিবৃন্দ, সর্বোপরি ইতদ অঞ্চলের সুধীজন, আজকে সরবিতান নেই নেই করে প্রায় আড়াই যুগ, তিন দশক, মানে আড়াই যুগ, 3.5 দশক, 35 বছর, তার মানে প্রায় তিন যুগ অতিক্রম করলো। একটি সংগঠনের পক্ষে 3টি যুগ অতিক্রম করা খুব একটা খেলার কথা নয়। নিষ্ঠা, সততা, সর্বোপরি শেখাবার পারদর্শিতা না থাকলে এতদিন ধরে একটি প্রতিষ্ঠান চলতে পারে না। সবচেয়ে বেশি একটি প্রতিষ্ঠান চলার পক্ষে যেটি দরকার সেটি হলো তার পরিচালন সমিতির কর্ম পদ্ধতি এবং তাদের আন্তরিক সততা। এই সততা সরবিতানের মধ্যে আছে বলেই আজকে আমরা আপনাদের মতো মানুষজনের সাথে একাত্ম হতে পেরেছি, আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। উপস্থিত হয়ে আমরা নিজেদের ধন্য মনে করছি। কথা এখানে নাইবা বললাম, যারা এখানে সঙ্গীত চর্চা বা সাংস্কৃতিক চর্চা করেন তাদের প্রত্যেককেই সারেগামা পায়ে গাইতে হবে বা বিখ্যাত হতে হবে বা সফল হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। শিল্প সাধনা মনকে তৃপ্ত করে, সমাজকে সমৃদ্ধ করে। এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে আপনারা নিজেদের যুক্ত রাখতে পেরেছেন, আপনারা তার সঙ্গে সম্পৃক্ত আছেন, এটি বড় আনন্দের কথা। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে সরবিতানের সমস্ত কর্মকর্তাদের আমি সাধুবাদ জানাই। আমরা সরবিতানের পক্ষ থেকে আপ্লুত এবং আনন্দিত। ওনাদের ছবি মুক্তি পেল দাদা ভাই, ডায়মন্ড টকিজে মুক্তি পেয়েছে। ছবিটা খুব ভালো হয়েছে, আপনারা দেখবেন, কাছে পিঠে আপনারা হলে দেখবেন অনুষ্ঠানটা। আর সব থেকে বড় ব্যাপার, প্রশান্ত চট্টোপাধ্যায় একজন নাট্যকর্মী, দীর্ঘদিন নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। আর দিগ্বিজয় চৌধুরীর পরিচয় কি দেব অজস্র। উনি বিখ্যাত সাংবাদিক ছিলেন, সাহিত্যিক, এবং এখন নিজে স্ক্রিপ্ট করছেন এবং চলচ্চিত্র প্রযোজনা পরিচালনা সবটাই করছেন। এই দুজনের জুটির মেলবন্ধন আগামী দিনকে এগিয়ে নিয়ে যাক, আরও ভালো কিছু হোক। আমরা সরবিতানের পক্ষ থেকে এই কামনা করছি। ওনাদের জন্যে একটু হাততালি হয়ে যাক সকলে। দুজনে এই জোট মেলবন্ধন, দুজনে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের নতুন কিছু উপহার দিন। আর আমরা
আজকের মুক্তির মন্দির ও সোপানতলে এই গানটি গাওয়ার খুব ইচ্ছে, কবিদের একটু আমরা অনুমতি নিচ্ছি এই কারণের জন্যই। আজকের যেহেতু স্যার এসছেন, এর থেকে বড় কিছু নেই আর কি। তো আজকের আমরা চেষ্টা করছি, সেই মতো হয়তো গাইতে পারবো না, তবুও দিতে পারবো জানি না, তবুও তাদের কথা স্মরণ করে, সেই বীর বিপ্লবী বীর শহীদদের কথা স্মরণ করে, তাদের চরণে, তাদের আত্মার উদ্দেশ্যে, দেশের মাটির উদ্দেশ্যে নিবেদিত হোক আমাদের আজকের এই গান। মন্দির সোপানতলে ধন্যবাদ। আমরা পরের অনুষ্ঠানে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের দীপকদা, কবি দীপক হালদার অনেকক্ষণ আমাদের সঙ্গে কাটিয়েছেন। নিষিদ্ধ কপাট, এত ফুল সাজাবো কোথায়, শব্দের অভিমান, পূর্ব পদাবলী, এতগুলি কাব্যগ্রন্থ লিখেছেন, ছড়া গ্রন্থও আছে অনেক। আকাশ জুড়ে মেঘের ভেলা, বৃষ্টি ভেজা মিষ্টি ছড়া, ধিনতা ধিতান, এবং উপন্যাস অনুপের উপাখ্যান, মৎস্যকন্যা, সহবত এবং ভেলোর এক্সপ্রেস। এছাড়া অজস্র ছোট বড় পত্রিকায় লিখেছেন দীর্ঘ 4 দশক জুড়ে, নিজেও সম্পাদনা করেছেন বহু পত্রিকা এবং নিজে সঙ্গীত শিল্পী ও
বাচিক শিল্পী, অসাধারণ ভালো আবৃত্তি করতে পারেন। সকল মানুষজনকে আমার সাংস্কৃতিক অভিনন্দন, বর্ষাকালীন শুভেচ্ছা। আমার কবিতা মুখস্থ থাকে না, আমি ছড়ার বই থেকে কয়েকটা লেখা পড়ছি। প্রথম কবিতা, দলাদলি। দল ছাড়া আর দল গড়া, এই নিয়ে প্রতিদিন দল ভাঙাভাঙি। সব দলে এক কথা, মানুষের তরে সেবা যত কানাকানি। সেবা যদি হয় কাজ, তবে কেন দশরাজ এত হয়রানি। সেবাহি পরম ধর্ম, ঘরে বসে করো কর্ম। মিছে দলাদলি, নামে কিবা আসে যায়। যীশুকৃষ্ণ বিবেকানন্দে নাও পদধূলি। সুখের ভাষা দুঃখের ভাষা, মাতৃভাষা বাংলা ভাষা। জন্মভাষা কর্মভাষা, আদর ভাষা সোহাগ ভাষা, বাংলা ভাষা মাতৃভাষা। প্রাণের ভাষা প্রেমের ভাষা, গানের ভাষা মনের ভাষা, মাতৃভাষা বাংলা ভাষা। ভাইয়ের ভাষা বোনের ভাষা, বুকের ভাষা মুখের ভাষা, বাংলা ভাষা মাতৃভাষা। খেলার ভাষা মেলার ভাষা, আমাদেরই বাংলা ভাষা, মাতৃভাষা বাংলা ভাষা। স্বপ্ন ভাষা ঝর্ণা ভাষা, আনন্দ বিপ্লবের ভাষা, বাংলা ভাষা মাতৃভাষা। শেষ কবিতা। যোগ পেয়েছি আমার অনেক দিন আগে শোনা একটা কবিতা, আমার ভাই কবি দেবাশিসের লেখা। দেবাশিস হালদার অনেকদিন থেকেই লেখে, আর ওর লেখার একটা চর্চা অনেক দিন থেকেই। আমার মনে হয়েছে নিজের কবিতা আমরা তো পাঠ করি, সুযোগ পাই, কিন্তু আমার ভালো লাগা দেবাশিস হালদারের একটা কবিতা পাঠ করার লোভ আমি এখানে সামলাতে পারিনি। আমি বলেছিলাম, দেবাশিস আমাকে ওই কবিতাটা এনে দাও যেটা আমার ভালো লেগেছিল। অনেক কষ্ট করেছে, কবিতার নাম কামিনী গাছ। আমি পাঠ করছি দেবাশিস হালদারের কবিতা কামিনী গাছ। কেউ বলে কিশোরীর লাশ, কেউ বলে সে নাকি যুবতী হয়েছিল। কেউ বিষ, কেউ বা খুন, কারো মতে তার নাকি গোপনাঙ্গ ভেসেছে। এ কথা জানে শুধু লাশ কাটা ঘর আর বন্ধা ওই কামিনী গাছ। বর্ষা এলেই তরতরিয়ে ওঠে, তবু ফুল দেখেনি। ফুল দেখেনি কেউ, শুধু সবের গন্ধ ঘিরে থাকে 12 মাস। কোথাকার লাশ, কে ভাসিয়ে দিয়েছে? এ গঙ্গার নাকি ও গঙ্গার, এসব ডোমেরা বোঝে না। শুধু সব নিয়ে গেলে ভাতের গন্ধ পাওয়া যায়। হৃৎপিণ্ড কি ছেঁড়া যায়? তবুও তো জীবন ছিল। যে ঘুম কাঙ্ক্ষিত নয় তাকে সরিয়ে সে জীবন কাটাকুটি করা। ময়না তদন্তের টেবিল ছাপিয়ে যে কিশোরী ঠিকরে ওঠে, লাশ কাটা ঘরে তাকে ধরে রাখা যায়। চাপা গুঞ্জন আর কানাকানি। সে নাকি বস্তির মেয়ে ছিল, সে নাকি অন্য কলোনিতে যেত মাঝে মাঝে। মুখ চেনা খুব কারো কারো, কিংবা সে গঙ্গারই মেয়ে নয়, তার শাড়িও তো তাই বলে। তবু তার লাশ কাটা হলো ঠিকঠাক, ছেঁড়া হলো নিপুণ ছুরি দিয়ে, দাহ হলো তারপর।
আর কিছু নেই। তবু এ পথে গেল এখনো মাঝে মাঝে কামিনী গন্ধ তীব্র হয়ে ওঠে। কে পুঁতেছিল বন্ধা ওই কামিনী গাছ চলাচলের পথ থেকে সামান্য দূরে? নমস্কার।